দূর থেকে একজন মানুষকে আসতে দেখে নড়ে চড়ে উঠল সাদা পোশাকের দুজন পুলিশ। জমিদার বাড়ির মেইন গেট থেকে একটু দূরে গাছের নিচে দাঁড়িয়ে আছে তারা। এই বাড়ির ভেতরে যেই ঢুকুক না কেন তাকে কোনো রকম বাধা দেবে না, তবে বের হলেই চেক করা হবে, এমনটাই বলা হয়েছে ওদেরকে। ফলে দুজন পুলিশ আস্তে করে গাছটার আড়ালে চলে গেল। কেউ তাদের দেখে ফেলুক সেটা যেন না হয়। খুবই সতর্কতার সাথে কাজটা করতে বলেছে ওদের। নজর রাখা হচ্ছে, কিন্তু কারোর নজরে পড়া চলবে না। এক জায়গায় এভাবে দাঁড়িয়ে থেকে কারোর নজরে না পড়াটা অসম্ভব। কিন্তু ডিউটিতে আসার পর বাড়ি থেকে কেউ বের হয়নি, ঢুকেও নি, সে কারণে কাজটা খুব সহজেই করা গেছে এতক্ষণ ধরে। আবছায়া অবয়বটি কাছে আসতেই বড় গাছটার দিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। আড়ালে থাকা দুজন ভড়কে গেল একটু। তারা যে এখানে আছে এটা ওই আগন্তুক কিভাবে টের পেল? তোমরা কি আছো? আস্তে করে বলল আবছায়া অবয়বটি। গাছের আড়ালে থাকা দুজন পুলিশ বুঝতে পারল না কি করবে। তাদের মধ্যে একজন নিচু কণ্ঠে বলল তার সঙ্গীকে, আমাগো স্যার মনে হইতেছে। প্রথমে সেই বেরিয়ে এলো গাছের আড়াল থেকে, তাকে অনুসরণ করলো তার সঙ্গী। সালাম আলাইকুম স্যার। প্রথমজন এগিয়ে এসে বলল, দ্বিতীয়জনও একই কায়দায় সালাম ঠুকলো। কি অবস্থা? একটু সামনে এগিয়ে এলো অবয়বটি। এ হলো সেই নূরে ছফা, ঢাকা থেকে এসেছে, ওসি সাহেবের, যার ভয়ে ততষ্ট হয়ে আছে এখন। কেউ বার হয় নাই, প্রথমজন জবাব দিল। ঢুকেও নাই? গুড। তাই সন্ধ্যার দিকে একটা চিৎকারের আওয়াজ পাইছিলাম স্যার। ভুরু কুচকে ফেললো ছফা। চিৎকার? হ্যাঁ, একটা মহিলা চিৎকার। কি বলো? তারপর? তারপর আর কোনো আওয়াজ পাই নাই, বাড়ি থেকেই কেউ বাইর হয় নাই। নিচের ঠোঁট কামড়ে ধরল ছফা। একটু ভেবে দুজনের উদ্দেশ্যে বলল, আমি এই বাড়িতে যাচ্ছি, তোমরা নজর রেখো। আমি ভেতরে ঢোকার পর কাউকে বাড়িতে ঢুকতে দেবে না, আর তোমাদেরও লুকিয়ে থাকার দরকার নেই, গেটের সামনেই বসো। ঠিক আছে স্যার, প্রথমজন বলল। তোমাদের সাথে আর্মস আছে তো? জি স্যার, দুজনে একসাথে জবাব দিল। গুড। কথাটা বলে মেইন গেটের দিকে পা বাড়ালো সে। বন্ধ গেটটার সামনে আসতেই ছোট গেটটা খুলে দিল দারোয়ান। সম্ভবত ফুটো দিয়ে বাইরে তাকিয়েছিল সে। তাকে দেখে নিঃশব্দে সালাম ঠুকলো ইয়াকুব। কিছু না বলে মাথা নিচু করে ঢুকে পড়ল ছফা। দরজাটা বন্ধ করেই বোবা দারোয়ান তাকে নিয়ে রওনা দিল বাড়ির দিকে। চারপাশে চকিতে চোখ বুলালো। গতকালের মতোই শুনশান পুরো বাড়িটা। মূল বাড়ির সদর দরজাটা খোলাই আছে। ভবনের ডান পাশে গাড়ি রাখার যে গ্যারেজটা আছে তার বাইরে পার্ক করা রাখা আছে একটি প্রাইভেট কার। ছফা বুঝতে পারল এটাই মুস্কান জুবেরি ব্যবহার করে। বাবাকে অনুসরণ করে ভেতরে ঢুকে পড়ল সে। একটা মাঝারি গোছের হলওয়ে, দুপাশে কতগুলো দরজা, সবগুলি বন্ধ। ভেতরটা মৃদু লালচে বাল্বের আলোয় কিছুটা আলোকিত। এই স্বল্প আলোয় মনে করিয়ে দিচ্ছে বাড়িটার অতীতের সময়কে। হলওয়ের ডান দিকে একটা কাঠের সিঁড়ি। বোবা সেই সিঁড়ির সামনে এসে থেমে গেল। হাত তুলে ইশারা করলো সোজা উপরে চলে যেতে। ছফা কিছু বলতে গিয়েও বলল না। গভীর করে দম নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। কাঠের সিঁড়ি হলেও পুরোটাই কার্পেটে মোড়ানো। রেলিংটা চমৎকার নকশা করা, কালচে বার্নিশ। সিঁড়ির ল্যান্ডিংয়ে আর একটা লালচে বাতি জ্বলছে। দোতলায় উঠতেই থমকে দাঁড়ালো সে। তার থেকে কয়েক গজ দূরে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মুস্কান জুবেরি। মহিলা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মাথার ওপরে একটা ছোট ঝালর বাতি জ্বলছে। খুবই মৃদু আলো আসছে সেটা থেকে। সে আলোতে মুস্কান জুবেরিকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। যথারীতি শাড়ি পরে আছে মহিলা, গায়ে একটা শাল, তবে গত রাতের মতো লাল নয়, ঘিয়ে রঙা। শাড়িটাও জামদানি নয়, সাদা রঙের, সাধারণ সুতির। চোখে টানে কাজল দেওয়া, চোখগুলো সুন্দর করে বেঁধে খোপা করে রেখেছে। কপালে লাল টিপ, শালের সাথে ম্যাচ করে ঠোঁটে হালকা ঘিয়ে রঙা লিপস্টিক। তার চোখের দৃষ্টি অন্তর্ভেদী কিন্তু মোহনীয়, সত্যি বলতে দুর্দমনীয়। ছফার ধারণা মহিলা তাকে প্রলুব্ধ করে বাগে আনার চেষ্টা করবে। মনে মনে মুচকে আসলো সে। যদি ওরকম কিছু ভেবে থাকে তাহলে মিসেস জুবেরি বিরাট বড় ভুল করছে। সব পুরুষ মানুষই ওই এমপি আর এসপির মতো নয়। আসুন, বলল মুস্কান। সম্বিত ফিরে পেল ছপা। এতক্ষণ ধরে যে মহিলার দিকে তাকিয়ে আছে বুঝতেই পারেনি। মুস্কান জুবেরি ঘুরে গেল। তার পদক্ষেপ খুবই ছোট, শান্ত আর
অভিজাত। ছফা তার পেছন পেছন গিয়ে ঢুকলো বড় একটা ঘরে। একেবারে পুরনো আভিজাত্য নিয়ে সাজানো হয়েছে ঘরটা। কাঠের ফ্লোরটার বেশিরভাগই মোটা কার্পেটে মোড়ানো। উত্তর দিকের দেওয়ালে দুটো বিশাল বুকসেলফ। সেই বুকসেলফের দুটোর ওপরে একটা হরিণ আর ভল্লুকের মাথা স্টাফ করা। পুরোনো দিনের কলের গান গ্রামাফোন রয়েছে সেলফের পাশেই। ওটার পাশে ছোট্ট একটা র্যাকে প্রচুর লং প্লে, যা আজকাল আর দেখা যায় না। এক সেট পুরনো ধাঁচের সোফা রয়েছে ঘরে। আরও আছে মোড়া জাতীয় কিছু আসন। ঘরের এক কোণে একটা ইজি চেয়ারেও দেখতে পেল। বড় আর আয়তক্ষেত্রের নিচু টেবিল, কিছু মাঝারি কুচির আশপাশ কফি টেবিল আর অসংখ্য অ্যান্টিক সাজানো ঘরটা। ছফা বুঝতে পারল এটা মুস্কান জুবেরির স্টাডি রুম। এখানেই বাইরের মানুষজনের সাথে দেখা করে মহিলা, আবার বাকি সময় এটাই তার স্টাডি রুম হিসেবে ব্যবহৃত হয়। বসুন, একটা সিঙ্গেল সোফা দেখিয়ে বললাম বাড়ির মালিক। নিচে বসলো একটু দূরে মোড়ার মতো আসনে। ছফা ঘরটা চারপাশে আরেকবার তাকিয়ে বসে পড়ল। হাতওয়ালা পুরোনো দিনের সোফাটা বেশ আরামদায়ক। চা নাকি কফি, কোনটা নেবেন? বেশ আন্তরিকতার সাথেই জানতে চাইল মুস্কান। কোনোটাই না, মাথা দুলিয়ে বলল ছফা। মুচকি হাসলো মিসেস জুবেরি। আমার বাসায় এসে কোনো কিছু খেতে ভয় পাচ্ছেন? না, জোর দিয়ে বলল ডিবির ইনভেস্টিগেটর। যদিও কথাটা একদিক থেকে সত্যি, অতি সতর্কতা তো এক ধরনের ভয়ই। আমি আসলে দরকারি কথা শোনার জন্য এসেছি। মুস্কান স্থির চোখে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তার মানে আপনার হাতে সময় খুব কম? কার সময় কম সেটা সময় এলেই বোঝা যাবে, একটু ভেবে বলল মুস্কান। ঠিক আছে, তাহলে শুরু করুন। এখানে আসার আমন্ত্রণটা কিন্তু আপনি দিয়েছেন, আপনি শুরু করুন। আবারও মুচকি হেসে দেখা গেল মুস্কানের ঠোঁটে। আমি কিভাবে শুরু করব? আমি তো জানিই না একজন পুলিশ কেন আমার পিছনে লেগেছে। ভুরু তুলল ছফা। আপনি তাহলে জেনে গেছেন আমি পুলিশের লোক? এটা জানা এমন আর কি। কিন্তু আমার ফোন নাম্বারটা কিভাবে পেলেন? এটা কি কঠিন কাজ? মাথা দোলালো মিসেস জুবেরি। ফোনের ব্যালেন্স রিচার্জ করার জন্য এখানে খুব বেশি দোকান নেই। ভুরু কোচকালো নুরে ছফা। আতর আলী যেভাবে তার নাম্বার জোগাড় করেছিল, ঠিক একইভাবে মুস্কান জুবেরিও হয়তো কাজের লোকজন কিংবা হোটেলের কর্মচারীদের দিয়ে তার নাম্বার বাগিয়ে নিয়েছে। আর আমি যে পুলিশ, এটা নিশ্চয়ই এসপি কিংবা ওসি বলেছে, নাকি ওই এমপি? মাথা দোলালো মুস্কান। ওরা কেউ আমাকে বলেনি আপনি পুলিশ। ইনফ্যাক্ট ওরা হঠাৎ করে আমার ফোনই ধরছে না। বলতে পারেন সে কারণেই আমি ধরে নিয়েছি আপনি পুলিশই হবেন। বাহ, প্রশংসা না করে পারছি না। কিসের? কথাটা বলার সময় মুস্কান জুবেরির চাহনিটা ছফাকে মুক্ত করল। আপনার লজিক সেন্সে। ও একটু থেমে আবার বলল, এখন বলুন আমার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? এটা জানার অধিকার নিশ্চয়ই আমার রয়েছে। অবশ্যই, বলল ছফা। তবে তার আগে আমাকে বলুন আপনি কে, কোত্থেকে এসেছেন? এবার মুস্কান ভুরু কোচকাল। তবে সামান্য সময়ের জন্য। আমার সম্পর্কে কিছু না জেনে এখানে চলে এসেছেন? কিছু জানি না তা তো বলিনি, অনেক কিছু জানি। তাই? মুচকি হাসলো মহিলা। শুনি তো কি জানে। ছফা গভীর করে দম নিয়ে নিল। তার সহকারী যে তথ্য পাঠিয়েছে সেগুলো বলতে গেলে অকাট্য। আমাকে পরীক্ষা করবেন না ডাক্তার? মুস্কান সোহেলি স্থির চোখে চেয়ে রইল মিসেস জুবেরি। তার চোখে মুখে কপট মুগ্ধতা। রাশেদ জুবেরিকে বিয়ে করার আগে তাই ছিলেন। ছফা আয়েশ করে হেলান দিয়ে বসল সোফায়। সপরিবারে আমেরিকায় ছিলেন দীর্ঘদিন, তারপর হুট করেই দেশে চলে এলেন। ঢাকার অরিয়েন্ট হাসপাতালে যোগ দিলেন এক সময়। মুস্কান কিছু বলল না। তার অভিব্যক্তি দেখে বোঝার কোনো উপায় নেই সে কি ভাবছে। সেখানে রোগী হিসেবে পেয়ে গেলেন রাশেদ জুবেরিকে।
পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন, একেবারে টার্মিনাল স্টেজে ছিলেন। আপনাদের হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে ভদ্রলোক। অবিবাহিত বলে তাকে দেখাশোনা করার কেউ ছিল না। বাবা মা একাত্তরে মারা গেছে। বাবার দিক থেকে কিছু আত্মীয় স্বজন থাকলেও মায়ের দিকে কোনো নিকটাত্মীয় বলতে গেলে এখন আর নেই। একটু থামলো মহিলার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু হতাশ হলো। মুখটা যেন তৈলচিত্রের মতো স্থির হয়ে চেয়ে আছে তার দিকে, পলক প্রায় ফেলছেই না। রাশেদ জুবেরি প্রায় 3 মাস ছিলেন অরিয়েন হাসপাতালে। তখনই আপনার সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটা ডাক্তার রোগী সম্পর্কের বাইরে কিছু ছিল না, যতটা আমি জেনেছি। আবারও থামলো, তবে এবার কথা গুছিয়ে নেবার জন্য। রাশেদ জুবেরি বুঝে গেছিলেন উনি আর বেশি দিন বাঁচবেন না, কয়েক মাসের ব্যাপার। বেশ খাদ্যরসিক ছিলেন ভদ্রলোক, এটা ওটা খেতে চাইতেন, কিন্তু তার সেই আবদার পূরণ করার মতো কেউই ছিল না, আপনি ছাড়া। মুস্কান এবার আলতো করে হেসে বুকের কাছে 2 হাত ভাঁজ করল। আপনার নিজের হাতে রান্না করে উনাকে খাওয়াতে শুরু করলেন। উনি মুগ্ধ হয়ে গেলেন। সম্ভবত আপনার অসাধারণ রান্নায় সম্মোহিত হয়ে গেলেন পুরোপুরি। এজন্য আমি ভদ্রলোককে অবশ্য দোষও দেইনি। আপনার রান্না সত্যি আকর্ষণীয়। মুচকি হেসে ভুরু তুলল মুস্কান জুবেরি। এটা কি আপনার নিজস্ব মতামত? বলতে পারেন, কারণ আমিও রবীন্দ্রনাথে খেয়েছি, অসাধারণ না বলে উপায় নেই। ধন্যবাদ। একটি প্রবাদ আছে, কারণ মন জয় করতে হলে আগে তার পাকস্থলী জয় করো। সেভাবে আপনি রাশেদ জুবেরির মন জয় করতে সক্ষম হলেন, খুব দ্রুত। আপনি কি শিওর চা কফি কিছুই নেবেন না? অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল মিসেস জুবেরি। নো থ্যাঙ্কস। আমি যদি একটু কফি নিই তাহলে কিছু মনে করবে? শীতকালে আমার ঘন ঘন চা কফি চেষ্টা পায়, ওসব না হলে মাথা ধরে আসে। এটা বাড়ি জিজ্ঞেস করার কোনো দরকার নেই, মুচকি এসে বলল ছফা। থ্যাঙ্কস বলে উঠে দাঁড়ালো মুস্কান। বইয়ের সেলফের পাশে বাক্সের মতন আসবাবের ভেতর থেকে একটা ফ্লাক্স বের করে আনলো, সেই সাথে একটা কাপ। ফ্লাক্স থেকে কফি ঢেলে নিল। একটু বেশি করেই বসিয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো খাবেন, কিন্তু এখন মনে হচ্ছে এ বাড়িতে কিছু খাবেন না বলে আগে থেকেই ঠিক করে এসেছেন। ছফা কিছু বলল না। কোমরে পিস্তল, বাইরে 2 জন পুলিশ, তারপরও কোনো পুরুষ মানুষ একজন নিরীহ মহিলাকে ভয় পেলে অবাক হতেই হয়। ফ্লাক্সটা রেখে চলে এলো আগের জায়গায়। ছফা খুবই অবাক হলো কথাটা শুনে। পুলিশ হিসেবে তার কাছে পিস্তল থাকাটা স্বাভাবিক, এটা কাণ্ডজ্ঞান বলে ধরে নেওয়া যায়, কিন্তু বাইরে যে 2 জন আছে সেটা কিভাবে জানতে পারলো এই মহিলা? মনে হচ্ছে আপনার চোখ সব দিকে থাকে, আস্তে করে বলল সে। অনেক কিছুই দেখতে পান। কফিতে চুমুক দিয়ে মাথা দোলালো মুস্কান। ব্যাপারটা অত রহস্যময় নয় যেমনটা আপনি আমার সবকিছুর বেলায় ভাবছেন। একটু থেমে ইজি চেয়ারে পাশে একটা আসবাবের দিকে ইশারা করলো। ওখানে একটা মনিটর আছে, 3-4টা সার্ভিল্যান্স ক্যামেরার ফিট করা যায়। কথাটা ছফাকে চমকে দিল, সেই সাথে পেয়ে গেল অনেকগুলো প্রশ্নের জবাব। কি হলো বলুন? কফির কাপটা ঠোঁটের কাছে এনে অন্তর্ভেদী দৃষ্টি হেনে বলল মুস্কান জুবেরি। হ্যাঁ, তারপর রাশেদ জুবেরির হাসপাতাল ছেড়ে বনানীতে নিজের বাড়িতে উঠলেন, আপনিও তার সঙ্গী হলেন। কফির কাপে নিঃশব্দে চুমুক দিল মুস্কান। ওনার সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিলেন। ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন আপনি তার পাশেই ছিলেন। ধরে নিচ্ছি রোজ রোজ ওনাকে মন ভোলানো খাবার রান্না করে খাওয়াতেন। মন ভোলানো? স্মিত হাসি দিল মুস্কান।
আমি ধরে নিচ্ছি এটা কমপ্লিমেন্ট, যদিও আপনি কি অর্থে ব্যবহার করছেন ঠিক বুঝতে পারছি না। নির্বিকার থাকার চেষ্টা করলো ছফা। রাসেল জুবেরি হাসপাতাল ছাড়ার পর খুব বেশি দিন বাঁচেননি, সম্ভবত 4 মাস, 5 মাস 17 দিন। সূত্রে দিল মিসেস জুবেরি। আপনাদের বিয়েটা কবে হয়েছিল? এত কিছু জানেন আর এটা জানতে পারেননি? কফির কাপটা পাশের কফি টেবিলে রেখে দিলেন। মনে হচ্ছে আপনার সোর্স অফ ইনফরমেশন ওই হাসপাতালই। কথাটা সত্যি। ছফা সহকারী প্রায় সব তথ্যই ওখান থেকে জোগাড় করেছে। রাসেল জুবেরির সাথে আপনার বিয়ের খবরটা খুব কম মানুষই জানে। আমরা তো আর ঘটা করে বিয়ে করিনি, আবার টিন এজারদের মতো ভালিও সেটা করা হয়নি। একটু থেমে গভীর করে দম নিল সে। বিয়ের আইডিয়াটা একদমই ওর নিজে ছিল। আমি প্রথমে রাজি ছিলাম না, পরে ভেবে দেখলাম একজন মৃত্যু পথযাত্রী যে কিনা অল্প কিছুদিন বাঁচবে, তার একটা ইচ্ছে পূরণ করে তাকে দুদণ্ড শান্তি দিতে পারলে মন্দ কি? আর তাই আপনি ওনাকে দুদণ্ড শান্তি দেবার জন্য বনলতা সেন হয়ে গেলেন। ছফার টিপ্পনিটা মুস্কান শুধুমাত্র হালকা বাঁকা হাসি দিয়ে জবাব দিল। কি হয়েছিলাম জানি না, তবে কাগজে কলমে মিসেস জুবেরি হয়ে গেলাম, মুস্কান জুবেরি। তারপর ওনার সমস্ত সম্পত্তি আপনি আপনার নামে লিখে নিলেন। স্থির চোখে চেয়ে রইল ডাক্তার। আপনি আপনার নামের মতো ব্যতিক্রমী চরিত্র নন মিসেস ছফা। সাধারণত মানুষ যেভাবে ভাবে আপনিও ঠিক সেভাবেই ভাবেন। একটু থেমে আবারও বলতে লাগলো সে। আজ বাদে কাল যে মারা যাবে, তাকে কোনো মেয়ে বিয়ে করলে সেটা অবশ্যই সম্পত্তি লোভে করবে, খুবই সাধারণ মনের চিন্তা ভাবনা। আপনার এমন চিন্তা ভাবনায় আমি কিছুটা হতাশ। শিক্ষিত লোকজনদের আরো একটু উদার মানসিকতা থাকা দরকার। নুরে ছফা কিছু বলল না, এবার নিঃশব্দে হাসল মুস্কান। বিয়ের আগে আমি জানতামই না ওর নামে বিরাট সম্পত্তি রয়েছে, ওগুলো বেদখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। যখন জানতে পারলাম তখন বিশ্বাসই করতে পারিনি সম্পত্তিগুলো কোনোদিন উদ্ধার করা যাবে। ও নিজেও এসব সম্পত্তি আশা ছেড়ে দিয়েছিল। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালে ছফা। বলছি, এত অধৈর্য হবার দরকার নেই, আপনার সমস্ত প্রশ্নের জবাবই আমি দেব। গায়ে শালটা খুলে ঠিকঠাক করে আবারও ছড়িয়ে নিল সে। কয়েক মুহূর্তের জন্য ছফা মুগ্ধ হয়ে দেখল তার সামনে বসা মহিলার দেহ গৌরব। যে কোনো তরুণের চেয়েও দেহের গড়ন ভালো, নির্মিত, রোগাও নয়, আবার প্রয়োজনের তুলনায় বেশিও নেই কোনো কিছু। যেটা যেরকম থাকার কথা সেরকমই আছে। মহিলার বয়স আন্দাজ করতে পারল না কত হবে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে কাজে মনোযোগ দিল। 2007 সাল 1/11 হিসেবে যেটা পরিচিত, সেই সময়টাতে হুট করেই একটা দারুণ সুযোগ চলে এলো। রাশেদ তখন খুবই অসুস্থ। ওর এক ঘনিষ্ঠ বন্ধু ইকবাল ছিল সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। সেনা সমর্থিত ওই সরকারে ইকবালের খুব প্রভাব প্রতিপত্তি ছিল। ওর মাধ্যমে বেদখল হওয়া সম্পত্তিগুলি রাতারাতি ফিরে পাই আমরা। এই তথ্যটা ছফা আতরের কাছ থেকে জেনেছিল। ওই সময়ে রাজনীতিবিদেরা ছিল দৌড়ের ওপরে। সেই সুযোগে বেদখল সম্পত্তিগুলো খুব দ্রুত ফিরে পাওয়াটা স্বাভাবিকই। তবে সেই অবাক হচ্ছে মহিলা অকপটে সত্যি কথা বলছে বলে। তবে 2 বছর পর নির্বাচন হলে ইকবালরা চলে যায়, আসে নতুন সরকার, তখন আবার সম্পত্তিগুলো বেদখল হতে শুরু করে। এখানকার স্থানীয় এমপি আসাদুল্লাহ?
ছফার দিকে তাকিয়ে মাথা নিয়ে সায় দিল মুস্কান। ইকবাল থাকতেই জমির কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়েছিলাম, কিন্তু ঢাকায় বসে সুন্দরপুরের বিশাল সম্পত্তি দখলে রাখাটা কঠিনই ছিল। পরে এমপির সাথে একটা রফা করে নিলেন, 50-50 নাকি 40-60? মুচকি হাসলো মুস্কান। এরকম কিছু করা হয়নি। জুবেরি আমার নামে যে অংশগুলো লিখে দিয়েছিল সেগুলো সবটাই ফিরে পাই, তবে বিনিময়ে একটা আপোষ করতে হয়েছিল আমাকে। কিরকম? অলোকনাথ বসু তার সম্পত্তি প্রায় 60 ভাগ দেবত্ব সম্পত্তি হিসেবে দান করে গেছিলেন। ওই সম্পত্তিগুলো এমপির পকেটে চলে যায়, আর এটা করতে আমি তাকে সাহায্য করেছি। বলতে পারেন সাহায্য করতে বাধ্য হয়েছি। মাথা নেড়ে সায় দিলে ছফা। তারপর চলে এলেন এখানে? কিন্তু আপনার চাকরি, ওটা ছাড়লেন কেন? মুস্কান চেয়ে রইল কয়েক মুহূর্ত। ভালো লাগছিল না। আমি আসলে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য উন্মুক্ত হয়েছিলাম। সেই সুযোগটা এসে যায় এই সম্পত্তিগুলো পাওয়ার পর। তখন ঠিক করলাম আর চাকরি নয়, সব ছেড়ে ছুড়ে বহু দূরে গিয়ে থাকবো। তাছাড়া মৃত্যুর আগে রাশেদ আমাকে একটা রেস্টুরেন্ট করার জন্য অনুরোধ করেছিল। সে বলেছিল আমার জাদুকরি রান্নার স্বাদ থেকে মানুষজনকে বঞ্চিত করা ঠিক হচ্ছে না। মুচকি হাসলো মুস্কান। এমনকি মৃত্যুর আগেও আমার হাত ধরে এই কথাটা বলেছিল। বলতে পারেন তার কথা রাখার জন্য রবীন্দ্রনাথ করেছি। অবশ্য ও ভাবেনি আমি এই সুন্দরপুরে এসে এটা করব। ছফা অনেক কষ্টে কথা বলা থেকে নিজেকে বিরত রাখলো। সে চাইছে আগে মুস্কান জুবেরি নিজের সব খুলে বলুক। ঢাকা আমার কাছে অসহ্য ঠিক ছিল। তাছাড়া রবীন্দ্রনাথ নিয়ে যেরকম পরিকল্পনা আমার ছিল সেটা ঢাকায় কিংবা আশেপাশে করা সম্ভব ছিল না। কেন? ঢাকায় কোনো কিছু বিশুদ্ধ, কেমিক্যাল ফ্রি, ফরমালিন মুক্ত পাওয়া যায় না। ডাক্তার হিসেবে আমি অন্য অনেকের চেয়ে এটা আমি ভালো করে জানতাম। তরিতরকারি, ফলমূল থেকে শুরু করে মাছ, মাংস কোনো কিছু এসব থেকে মুক্ত নয়। এমনকি দুধ পর্যন্ত বিষে ভরা। আমি চাইনি রবীন্দ্রনাথে এসব জিনিস দিয়ে রান্না করা হোক। তাছাড়া ওসব ভেজাল জিনিস ব্যবহার করে আমার মন মতো রেসিপি তৈরি করা সম্ভব ছিল না। স্বাদের ব্যাপারটা খুবই সূক্ষ্ম, সামান্য হেরফের হলেও বদলে যায়। আচ্ছা, আস্তে করে বলল নুরে ছফা। কিন্তু এখানে প্রচুর আবাদি জমি আছে, থাকার মতো সুন্দর একটি বাড়িও আছে। আমি ইচ্ছে করলে সবকিছুই ফলাতে পারি, চাষবাস করতে পারি। তাই ঠিক করলাম এখানেই চলে আসব। আপনি কি কুমিরের মাংস দিয়েও রেসিপি করেন নাকি? মুচকি এসে মাথা দোলালো মুস্কান। না, ওগুলো মাত্র 3-4 মাস ধরে ব্রিডিং করছি, অনেকটা শখে। তবে ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার পরিকল্পনা আছে আমার। আপনার এই শখটা কিন্তু সিকিউরিটি বারবার সাফ করেছে। দারুণ আইডিয়া। এবার চোখ দিয়ে হাসলো মুস্কান জুবেরি। গতকাল রাতের আগে অবশ্য এটা বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে আইডিয়াটা আসলে দারুণ। ভুরু কোচকালো ছফা। আর গত রাতে ফালুকে দিয়ে মাটি খুঁড়ে কি পুঁতে ফেললেন, সেটাও কি কোনো শখ? এবার বেশ কিছুটা সময় ধরে মুস্কান জুবেরি হাসলো, তবে একদম নিঃশব্দে। দেখে ভয় পেয়েছিলেন নাকি? প্রশ্নটা ছফার পৌরসে লাগলেও হজম করলো চুপচাপ। আমি স্প্যানিশ কুইজিন খুব পছন্দ করি। ওদের কিছু ধরন আমি দেশীয় খাবারের সাথে ব্লেন্ডিং করে রেসিপি বানিয়েছি। এটাকে এক ধরনের ফিউশন বলতে পারেন। খাবারগুলো লোকে পছন্দও করেছে। আপনিও সেগুলো খেয়েছেন, সম্ভবত পছন্দও করেছেন। রেস্টুরেন্টও কি আপনার চোখ সবকিছু লক্ষ্য করে? শেষ পর্যন্ত না বলে পারলাম না। আই মিন সার্ভিল্যান্স করেন? হোটেল রেস্টুরেন্টে সার্ভিল্যান্স ক্যামেরা থাকাটা খুব স্বাভাবিক, তাই না?
একটু থেমে আবারও বলল, নাকি সুন্দরপুরের মতো গ্রামীণ এলাকায় ওসব থাকাটা বেমানান? এবার ছফা বুঝতে পারল মুস্কান চৌধুরী কেন তার দিকে ওভাবে তাকিয়েছিল। আগে ভাগে কিছু টের পাওয়াটা আসলে কোনো রহস্যময় ব্যাপার নয়। এটা নিছকই আধুনিক প্রযুক্তি ব্যবহারের বাড়তি সুবিধা। রবীন্দ্রনাথের প্রাইভেট রুমে বসে কাস্টমারদের মনিটর করার সুবিধা রয়েছে, আর সেই সুবিধা ব্যবহার করে মুস্কান চৌধুরী দেখেছে তার গতিবিধি, চাহনি অন্য সব কাস্টমার থেকে খুব সহজে তাকে আলাদা করতে পেরেছে। গত রাতে গর্ত করে কি মাটি চাপা দিলেন সেটা কিন্তু বললেন না। প্রসঙ্গে ফিরে এলো নূরে ছফা। বলছি, স্প্যানিশ কুইজিন, ওসবে প্রচুর রেড ওয়াইন ব্যবহার করা হয়। বলতে পারেন পানির বদলে রেড ওয়াইন দেয় ওরা। ওখানে রেড ওয়াইন খুবই অ্যাভেলেবেল, সস্তাও বটে, বিশেষ করে খাবারে ব্যবহার করা হয় যেগুলো। রেড ওয়াইন? ছফার মাথায় নানান হিসেব চট পাকাতে লাগলো। এখানে এই দেশে রেড ওয়াইন খুব কমই পাওয়া যায়। ঢাকা থেকে আপনি কয়েক বোতল আনতে পারবেন, কিন্তু দাম পড়বে অনেক, আর জিনিসটা পুরোপুরি লিগ্যালও হবে না। একটু থেমে আবারও বলল, ওভাবে রেড ওয়াইন এনে রান্না করলে খাবারের দাম হবে আকাশ ছোঁয়া। তাছাড়া সবসময় রেড ওয়াইন সরবরাহ থাকবে না। তাই আপনি নিজেই রেড ওয়াইন বানাতে শুরু করলেন? এটা বানানো এমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল সে। লাল আঙুরের রস গেজানোর জন্য মাটির নিচে রাখার দরকার পড়ে, বুঝতে পেরেছেন? হতাশ এবং অসহায় বোধ করল ছফা। মাটির নিচে তাহলে ওয়াইন রাখা হচ্ছিল? বিশ্বাস না হলে গত রাতে যেখানে ওয়াইনগুলো রেখেছি সেটা খুঁড়ে দেখতে পারেন। নিজের অভিব্যক্তি লুকোনোর চেষ্টা করল সে। বোঝাই যাচ্ছে তার সামনে যে বসে আছে সে থট রিডিং করতে পারে। আপনি নিশ্চয়ই সার্ভিল্যান্স ক্যামেরায় দেখেছিলেন আপনি আপনার বাড়িতে ঢুকেছি? আবারও প্রসঙ্গ পাল্টাতে চাইল। অবশ্যই। তারপর আমাকে ধরলেন না কেন? মানে ধরার কোনো চেষ্টাই করলেন না কেন? আপনার জায়গায় সত্যিকারের কোনো চোর ঢুকলেও আমি ধরার চেষ্টা করতাম না। ওসব করে লাভ কি? আমি তো এখানে এমন কিছু করি না যে খুব ততষ্ট থাকতে হয়, কিংবা এমন কিছু রাখি না চুরির ভয়ে রাতে ঘুম হবে না। একটু থেমে আবারও বলল, এর আগেও এরকম ভাবে অনেকেই এই বাড়িতে ঢুকেছি। তাদের কেউ কেউ চোর ছিল, সবাই নয়। অনেকে আগ্রহ আর কৌতূহল থেকেও ঢু মেরেছে। একজন মহিলা শহর থেকে এসে এখানে থাকে, আগ্রহ হওয়াটাই স্বাভাবিক। তাহলে ওদেরকে আপনি এমনি এমনি ছেড়ে দিয়েছেন, কিছুই করেননি? কপালের ওপর থেকে এক কাছে চুল সরিয়ে দিল মুস্কান। একেবারে এমনি এমনি ছেড়ে দেয়নি, একটু ভয় পাইয়ে দিয়েছি যাতে এই বাড়িতে ত্রিসীমানার মধ্যে কেউ না আসতে পারে। ছফা ভুরু কুচকে তাকালো। আতরের বলা জলজলে চোখের ব্যাখ্যা কি তাহলে এই? কিভাবে ভয় দেখাতেন? আগ্রহী হয়ে জানতে চাইল সে। খুব সহজেই বলেই মুচকি হাসল। প্রথমে যখন এখানে আসি তখন থেকে টের পেলাম আশেপাশের মানুষজন আমার ব্যাপারে খুব আগ্রহী। রাত বিরাতে দেয়াল টপকে বাড়ির ভেতরেও ঢু মারে কেউ কেউ। তো হুট করে মনে হলো একটা কাজ করা যেতে পারে। আমার এক বান্ধবী আছে, ও নাটক সিনেমায় অভিনয় করে। ওকে একবার ডাইনি চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। এটা দেখে মাথায় একটা বুদ্ধি এলো। ওর মাধ্যমে একজোড়া কসমেটিক কন্ট্যাক্ট লেন্স জোগাড় করলাম। ওই লেন্সটা রাতের বেলায় চলচল করে। রেডিয়াম আর কি। ছফা কিছু বলতে গিয়েও বলল না। কুসংস্কার মুক্ত মানুষ হিসেবেও সে এই ব্যাখ্যাটা স্বাভাবিকভাবেই মেনে নিল। এছাড়া আর কি বা হতে পারে? বলতে পারেন ওই লেন্স দুটো দারুণ কাজে দিয়েছে। মাথা নেড়ে সে বুঝতে পারছে সার্ভিল্যান্স ক্যামেরায় আতরকে দেয়াল টপকে বাড়িতে ঢুকতে দেখে মুস্কান চৌধুরী রেডিয়াম কন্ট্যাক্ট লেন্স পরে বসেছিল ব্যালকনিতে। উদ্দেশ্য আর কিছু নয়, ওই ইনফর্মারকে ঘাবড়ে দেওয়া। তখন মহিলা ইচ্ছে করেই রেড ওয়াইন
পান করছিল। আতরের কাছে ওটা যেন রক্ত বলে মনে হয়। কিন্তু এর ফলে গ্রামের লোকজন যে আপনাকে ডাইনি বলে সন্দেহ করতে শুরু করেছে তা কি আপনি জানেন? মুচকি হাসলো মুস্কান জুবেরি। সমস্যা কি? ওরা যা খুশি ভাবুক, আমার উদ্দেশ্য তো খুব সহজ। কেউ যেন আমার ত্রিসীমানায় না আসে, সেটা ভয় হোক কিংবা অন্য কিছু, তাতে আমার কিছু চায় আসে না। বুঝেছি, বলল ছফা। একজন ডাইনি যার সাথে এমপি, ডিসি, এসপির দারুণ খাতি, তাকে কেউ খাটাতে যাবে না। দূর থেকে শুধু ডাইনি বলে দুটো মন্দ কথা বলবে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনার বাড়িতে এক মেয়ে আছে, সে আমাকে সামনাসামনি দেখেও কিছু বলেনি, মানে একটু ভয় পাওয়া, চিৎকার দেওয়া এসব কিছুই করেনি। প্রচন্ড হাসি দেখা গেল মুস্কানের ঠোঁটে। ছফার প্রশ্ন করে যেন খুব উপভোগ করছে। আসলে মেয়েটা আপনাকে দেখতেই পায়নি, দেখতে পেলে অবশ্যই চিৎকার দিত। কি বলেন, মেয়েটা আমাকে অবশ্যই দেখেছে? জোর দিয়ে বলল ছফা। ওই মেয়েটা আমার সাথে থাকে, আপনাদের বাসায় কাজের মেয়ে। আমি অবশ্য বলি হোম অ্যাসিস্ট্যান্ট। একটু থেমে কানের পাশে চুলগুলো সরিয়ে দিল এবার। সাফিনা ছোটবেলা থেকে রাত কানা রোগে ভুগছে। খুব গরিব ঘরের মেয়ে, অপুষ্টি থেকে এটা হয়ে গেছে। দিনের বেলায় সব দেখতে পেলেও রাতে তেমন দেখে না বললেই চলে। ছফা হাঁ করে চেয়ে রইল কয়েক মুহূর্ত। দারোয়ান বোবা, কাজের মেয়ে রাতকানা, ঝলঝলে চোখের আসল কারণ রেডিয়াম কন্টাক্ট লেন্স, মাটি চাপা দেওয়া হয়েছে ঘরে বানানো রেড ওয়াইন, সার্ভিলেন্স ক্যামেরার সাহায্যে অনেক কিছুই দেখতে পায় মহিলা, শখের কুমির চাষ শুরু করেছে ইদানিং। মাথার মধ্যে এসব কিছু ভনমন করে ঘুরতে লাগলো। চোখের সামনে দেখতে পাচ্ছে তার সমস্ত সন্দেহ, প্রশ্ন বিশাল এক গহ্বরে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। সে কি তাহলে ভুল মানুষের পিছনে ছুটছে? আর কিছু জানতে চান না? মুস্কানের কথায় সম্বিত ফিরে পেল সে। আপনি কি জানেন, আজ দুপুরে একটা ঘটনা ঘটেছে সুন্দরপুরের বড় কব্রস্থানে? প্রসঙ্গটা মনে পড়তেই জিজ্ঞেস করলো সে। ওই যে ফালু, সে একজনকে মেরে জীবন্ত কবর দেবার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো লোকটা প্রাণে বেঁচে গেছে। কপালে ভাঁজ পড়ল মুস্কান জুবেরির। তাই নাকি? ঘটনার পর থেকে ফালুকে পাওয়া যাচ্ছে না। কবরস্থানে তার ঘর তল্লাশি করেছে পুলিশ, কিছুই পায়নি। ওর ঘর থেকে কি পাবার আশা করছিলেন আপনি? মানে পুলিশ? স্থির চোখে কয়েক মুহূর্ত চেয়ে রইল ছফা। লাশ? মুস্কানের কপালের ভাঁজ আরো প্রকট হল। চোখে তার বিস্ময় মাখানো প্রশ্ন। মাথাটা ডান পাশে একটু কাত হয়ে গেল। আমাদের কাছে ইনফরমেশন আছে, ওর ঘরের খাটের নিচে কঙ্কাল আছে। কঙ্কাল দিয়েও কি করে জানি না, কি করে তদন্ত হলে সব বেরিয়ে আসবে। নিচের ঠোঁট কামড়ে ধরল মুস্কান জুবেরি, তবে সেটা ক্ষণিকের জন্য। আপনি কি ওর ঘটনার সাথে আমাকেও সন্দেহ করছেন? কাঁদ তুলল সে। আমি আপাতত আপনার ব্যবহারেই মনোযোগ দিচ্ছি। ফালুর ঘটনাটা পরে দেখা যাবে, ওটা স্থানীয় পুলিশ। আমার কি ব্যাপার? কথার মাঝখানে বলে উঠল মুস্কান। একটু পরিষ্কার করে বলবেন কি? গভীর করে নিঃশ্বাস নিল নূরে ছফা। বলছি। কথাগুলো গুছিয়ে নেবার জন্য একটু সময় নিল সে। মিসেস জুবেরি এখনো তার দিকে স্থির চোখে চেয়ে আছে। আমি আসলে একজন মানুষের নিখোঁজ হবার কেস তদন্ত করছি, আর সেটা করতে গিয়ে আপনার সন্ধান পেয়েছি। মুস্কান অভিব্যক্তিহীন চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। আমি কিছুই বুঝতে পারলাম না। হাসিব আহমেদ নামের এক ভদ্রলোক 3 মাস আগে নিখোঁজ হয় ঢাকা থেকে। তার কোনো হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ওই কেসটা পুলিশ সিআইডি গুড়ের ডিবির কাছে আসে। বর্তমানে ওটা তদন্ত করছি আমি। গভীর করে নিঃশ্বাস নিল মিসেস জুবেরি। কিছু বলতে কেউ যেন বলল না। হাসিবের মামা খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, তার ব্যক্তিগত আগ্রহে কেসটা আমাকে দেওয়া হয়েছে।
প্রথমে আমি তদন্ত করে কিছুই পাইনি। কেসটা একেবারে কানাগলির মতোই একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। সেখান থেকে এক পাও এগোতে পারিনি। অবশেষে একটা সূত্র পেয়ে যাই, হাসিব যে ট্যাক্সি ক্যাবে করে এখানে এসেছে সেটা ট্রেস করতে পারি। ট্যাক্সি ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারি হাসিব ঢাকা থেকে এখানে আপনারই রবীন্দ্রনাথে এসেছিল, তারপর থেকে সে নিখোঁজ। এর মানে কি? মুস্কান জুবেরিকে বিস্মিত দেখালো। রবীন্দ্রনাথে প্রতিদিন শত শত লোক আসে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। তারা কোথায় যায়, কি করে, সেখান থেকে নিখোঁজ হয় নাকি গুম হয় তা আমি কিভাবে জানবো? এর সাথে আমার কি সম্পর্ক? মাথা নেড়ে সায় দিলে ছফা। ওই ড্রাইভার বলেছে কাকতালীয় ভাবে সে হাসিবের ঘটনা 2 মাস আগে আরেকজনকে নিয়ে এখানে এসেছিল। বাহ! বাঁকা হাসি দিল মিসেস জুবেরি। দুজন লোক 2-3 মাসের ব্যবধানে এখানে চলে এলো, তারপর তাদের আর খোঁজ পাওয়া গেল না। এ থেকে আপনি কি করে আমাকে জড়ালেন? এখানে আমার কি ভূমিকা? ছফা বাঁকা হাসি দিল। অন্তর্ভেদী দৃষ্টি হেনে চেয়ে থেকে বলল, মিসেস জুবেরি, আমি কিন্তু বলিনি দ্বিতীয়জন নিখোঁজ হয়েছে। বলেছি ওই লোকটাও এখানে এসেছিল। এই প্রথম মুস্কান একটু ভড়কে গেল, তবে সেটা খুবই সামান্য সময়ের জন্য। তারপর গভীর করে দম নিয়ে বলল, আমি ভেবেছি আপনি 2 জন নিখোঁজ হবার কথা বলছেন। যা হোক, শুধু 2 জন হলেও ব্যাপারটা কাকতালীয় বলে ধরে নিতাম, আস্তে করে বলল ছফা। কিন্তু আমি খোঁজ নিয়ে এরকম আরো 3টি ঘটনা পেয়েছি। ওরা সবাই একদিন হুট করে নিখোঁজ হয়ে গেছে। অবিশ্বাসে তাকালো মুস্কান জুবেরি। ওরা সবাই এখানে এসে নিখোঁজ হয়েছে আর সেই কাজটার সাথে আমি জড়িত? এর কি প্রমাণ আছে আপনার কাছে? 5 জনের মধ্যে 2 জন ভিকটিম যে এখানে এসেছিল সেটা ওই ট্যাক্সি ক্যাব ড্রাইভারও সাক্ষী। আর বাকিদের ব্যাপারটা? ওটা আমার অনুমান, শুধুই অনুমান, কোনো প্রমাণ নেই। ছফা হাসলো। আশা করছি সেটা খুব জলদি পেয়ে যাব। ঢাকায় আমার এক সিনিয়র কলিগ ওটা দেখছে। একটু থেমে আবার বলল সে, ওরিয়েন্ট হাসপাতালের সিনিয়র ডাক্তার আসকার ইবনে সাইদকে নিশ্চয়ই আপনি চেনেন। মুস্কানের জবাবের অপেক্ষা না করে আবার বলল, ওনাকে আমার ওই কলিগ জিজ্ঞাসাবাদ করেছেন। মুস্কান জুবেরি স্থির চোখে চেয়ে রইল। সেই চোখে কি খেলা করছে তা অবশ্য বোঝা গেল না, শুধু চোখের মণিগুলো একটু নড়ছে। আমার এই কলিগ কিন্তু খুব বিখ্যাত, জীবনে কোনো কেসে ব্যর্থ হননি। আর আপনি আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন? মাথা দোলালো ছফা। এখনো পর্যন্ত হয়নি, মনে হচ্ছে না খুব শীঘ্রই হব। মুচকি হাসলো মুস্কান জুবেরি। মনে হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে উন্নাসিক বানিয়ে ফেলেছে, কিংবা ব্যর্থ হবার ভয়ে মরিয়া হয়ে উঠেছেন। কথাটা আমলে না নিয়ে বলল নূরে ছফা। অবশ্য আমার কলিগ আমার চেয়ে 1 কাঠি ওপরে। আপনি হয়তো ওনার নাম পত্রিকায় দেখেছেন, ডিবির সাবেক ইনভেস্টিগেটর KS খান। মূর্তির মতো স্থির হয়ে রইল মুস্কান। নির্বিকার মুখেই বলল, আমি পত্রিকা পড়ি না, ওগুলো পড়ার জিনিস বলে মনেও করি না। অরুচিকর আর স্থূল জিনিস আমার ধাতে সয় না। পাকা হাসি হেসে প্রসঙ্গ ফিরে এলো ছফা। আমি নিশ্চিত ডাক্তার আসকার ইবনে সাইদ যত শক্তিশালী নার্ভের অধিকারী হয়ে থাকুন না কেন, মিস্টার খানের সামনে টিকতে পারবেন না। মাথা চুলে হাত বলিয়ে ঘরের চারপাশে তাকালো মুস্কান। আমি ওইসব লোকজনকে নিয়ে কি করেছি বলে মনে করেন? মানে আপনি বলছেন 5 জন লোককে এখানে এনে উধাও করে দিয়েছি? তাদেরকে আমি কেন উধাও করব? আপনার কি ধারণা আমি তাদেরকে জবাই করে রবীন্দ্রনাথের রেসিপি বানিয়ে ভোজন রসিকদের প্লেটে তুলে দিয়েছি? বাঁকা হাসি দিল সাবেক ডাক্তার। না, ছফাও পাল্টা হাসি দিয়ে বলল, আমি ততটা ফ্যান্টাসি করিনি এখনো। ও, কৃত্রিম অবাক হবার ভান করল ডাক্তার মুস্কান। তাহলে কি ধারণা করেছেন শুনি?
আপনি আমাকে অনেক কথা বললেও একটা কথা এড়িয়ে গেছেন। মুস্কান জুবেরি অপেক্ষা করলো কথাটা শোনার জন্য। ওরিয়েন্ট হাসপাতালে ভালো চাকরিটা কেন ছেড়েছেন? আপনার কি মনে হয়? আমি জানতে পেরেছি আপনি যখন চাকরিটা ছাড়েন তার আগে ওরিয়েন্ট হাসপাতালে একটা কেলেঙ্কারি ঘটে গেছিল। পত্রপত্রিকায়ও সেটা এসেছিল। খুবই বাজে ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও ধামাচাপা দিতে পারেনি। নিজের ঠোঁট দুটো কামড়ে চেয়ে রইল মুস্কান। গরিব মানুষকে অল্প টাকা দিয়ে ফুসলিয়ে লিভার কিডনি বিক্রি করাতেন আপনারা, মানে ওরিয়েন্ট হাসপাতালে কিছু ডাক্তার আর কর্মচারী। সেই সব লিভার কিডনি ধনী ক্লায়েন্টদেরকে বাঁচাতে ট্রান্সপ্লান্ট করত আপনার হাসপাতাল। এক সাংবাদিক এটার পেছনে লাগলে সবটা ফাঁস হয়ে যায়। কর্তৃপক্ষ দারুণ বিপাকে পড়ে। তদন্ত করে এটাই পেলেন? আবারও বাঁকা হাসি দেখা গেল মুস্কানের ঠোঁটে। এটা পত্রপত্রিকায় তো ডিটেইলে এসেছিল, কিন্তু যেটা ডিটেইলে আসেনি সেটা হলো কে কে এর সাথে জড়িত ছিল। সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো সাবেক ডাক্তার। আজ এতদিন পর আপনি কি সেটা উদ্ঘাটন করতে পেরেছেন? মাথা নেড়ে জোর দিয়ে বলল ছফা। আমি কিন্তু খুব আগ্রহ বোধ করছি এটা শোনার জন্য। ওরিয়েন্ট হাসপাতালে 4-5 জন সার্জনকে সন্দেহ করা হচ্ছিল, এটাও পত্রিকার খবর? ওরা আমাদের প্রায় সব সার্জনকেই সন্দেহ করে খবর ছাপিয়েছিল। আন্দাজে ঢিল ছোড়ার মতো ব্যাপার আর কি। ওখানে কিন্তু আপনার নামও ছিল? অবশ্যই ছিল, সেই সাথে আরো 4 জনের নাম, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আমরা এই কাজে জড়িত ছিলাম। এদেশের প্রায় সব প্রাইভেট হাসপাতাল এভাবেই অর্গান কালেক্ট করে দালালদের মাধ্যমে। এর সঙ্গে ডাক্তাররা জড়িত থাকে না। একটু থেমে আবারও বলল, মনে রাখবেন একটা অভিযোগ উঠেছিল আর সেটা কেউ প্রমাণ করতে পারেনি। করার চেষ্টাই করেনি, চট করে বলে উঠল ছফা। ঘটনাটা ওখানেই ধামাচাপা দেওয়া হয়। দীর্ঘশ্বাস ফেলল মুস্কান জুবেরি। এটা আপনার নিজস্ব মতামত, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কথাটা গায়ে না মেখেই বলল ছফা। ওই ঘটনার পরই আপনি হুট করে একদিন চাকরি ছেড়ে দেন। সম্ভবত হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে সেফ এক্সিট করে দেবার জন্য চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল, কারণ ওখানকার সবচাইতে প্রভাবশালী ডাক্তার আজকার ইবনে সাইদের সাথে আপনার বেশ ভালো সম্পর্ক। এটা কোনো গোপন ব্যাপার নয়, আমরা অসম্ভব ভালো বন্ধু। ছফা গালে হাত বোলাতে লাগলো। তবে আমার চাকরি ছাড়ার সাথে ওনার কিংবা ওই ঘটনার কোনো সম্পর্কই নেই। ওটা ছিল একেবারেই আমার নিজস্ব সিদ্ধান্ত। তাছাড়া আপনি হয়তো জানেন না, অর্গান ডোনেশন কেলেঙ্কারির কয়েক মাস পর আমি চাকরি ছাড়ি। ততদিনে ওই ঘটনার কথা সবাই ভুলে গেছিল। আচ্ছা, তাহলে আমি কি জানতে পারি চাকরিটা কেন ছেড়েছিলেন? আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ডাক্তারি করতে আর ভালো লাগছিল না। নিত্য নতুন রান্না করা, রেসিপি বানানো, ভিন্ন ভিন্ন কুইজিন নিয়ে এক্সপেরিমেন্টের করা, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অবশ্য এর জন্য রাশেদ অনেকাংশে দায়ী। তাকে প্রতিদিন মজার মজার সব রেসিপি খাইয়ে মুগ্ধ করে দিতাম। আমার হাতের রান্না খেয়ে একজন মানুষ এমনভাবে তৃপ্ত হচ্ছে দেখে খুব ভালো লাগতো। প্রচন্ড উৎসাহ হয়ে পড়েছিলাম। টাকা পয়সা তেমন অভাব ছিল না, সুতরাং চাকরিটা বোঝা মনে হতে লাগলো, তাই ছেড়ে দিলাম। ছফা নির্বাক হয়ে চেয়ে রইল মুস্কানের দিকে। আপনি আমাকে ঠিক কি নিয়ে সন্দেহ করছেন স্পষ্ট করে বলবেন কি? মিসেস জুবেরির প্রশ্নে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো সে। কিছু মানুষের নিখোঁজ হয়ে যাওয়া, হাসপাতালে অর্গান কেলেঙ্কারি, আমার চাকরি ছেড়ে দেওয়া, এসব এক সূত্রে গেঁথে আপনি আসলে কি প্রমাণ করতে চাইছেন? ছফা গভীর করে দম নিয়ে নিল। আমি নিশ্চিত আপনি ওই নিখোঁজ মানুষগুলোর মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সাথে জড়িত। মাথা দুলিয়ে হাসতে লাগলো মুস্কান। যেন হাস্যকর কোনো জোক শুনেছে সে। আমি অর্গান পাচার করি? হ্যাঁ, বেশ জোর দিয়ে বলল ছফা। তারপর
ওই মানুষগুলোকে মেরে গুম করে ফেলি, তাই না? ছফা কোনো জবাব দিল না। এই কাজে নিশ্চয়ই ওই কবর খোঁড়ার ছেলেটা ফালুও জড়িত, কি বলেন? ভুরু কুচকে চেয়ে রইল নূরে ছফা। তার সামনে যে মহিলা বসে আছে তার কথা আর ভাবভঙ্গি দেখে কিছু বুঝে উঠতে পারছে না। সবটা কেমন জানি প্রহেলিকাময় বলে মনে হচ্ছে। আমার চাকরি ছাড়ার সত্যি কারণটা জানতে চান? ছফা নিশ্চুপ রইল। লিভার কিডনির কেলেঙ্কারির আগেই ডাক্তারি পেশার প্রতি মন উঠে গেছিল। কারণ একটা তো আগেই বলেছি, আর একটা কারণ হলো এদেশের মানুষ ডাক্তারদের সম্মান করে না। কোনো রোগী মারা গেলে তারা ডাক্তারকে দোষী মনে করে। তাদের ধারণা ডাক্তারের অবহেলাই রোগীর মৃত্যুর একমাত্র কারণ। ডাক্তার যেন মর্তের ঈশ্বর, সে চাইলে যে কোনো রোগীকে বাঁচাতে পারে। একটু থামলো মুস্কান। শুধু অভিযোগ, গালাগালি আর অসম্মান করলেও হয়তো সহ্য করে এই পেশায় থাকতাম, কিন্তু তা তো হয় না। ডাক্তারকে রীতিমতো মারতে আসে। চোখের সামনে অনেক ডাক্তারকে মৃত রোগীর বিক্ষুব্ধ আত্মীয়দের হাতে লাঞ্ছিত হতে দেখেছি। এই ভয়ে সারাক্ষণ কুঁকড়ে থাকতাম। বিশেষ করে আমি সার্জন হওয়ার প্রচুর অপারেশন করতে হতো, রোগীর মৃত্যু হতো অনেক ক্ষেত্রে। প্রতিটি অপারেশনের সময় তাই নার্ভাস হয়ে পড়তাম। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাকরিটা ছেড়ে দিই। সব শুনে ছফা মুচকি হাসল। মুস্কানের ব্যাখ্যাটা আমলে না নিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল সে। আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। যে 5 জন ভিকটিম মিসিং পার্সনের কথা বলছি, তারা সবাই অন্য অনেকের মতো ফেসবুক ব্যবহার করত। মজার ব্যাপার কি জানেন? তারা নিখোঁজ হবার পর সবগুলি অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। মুস্কান জুবেরি চেষ্টা করল নির্বিকার থাকার, কিন্তু ছফার দৃষ্টিতে সেটা এড়ালো না। এটা অবশ্যই খুনির কাজ। সে খুব সতর্ক। শিকারকে বাগে পেয়ে তাকে হত্যা করার আগেই যেভাবে হোক তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, কিন্তু একজনের বেলায় সে এটা করতে পারেনি। মুস্কান তারপরও চুপ রইল। ওই একজন হলো শেষের জন, যার কেসটা আমি তদন্ত করছি। এরই মধ্যে পুলিশের একটা নতুন ডিপার্টমেন্ট হয়েছে, টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। ওরা খুবই আধুনিক টেকনোলজি ব্যবহার করে। আমি ওদের সাহায্য নিয়েছিলাম। অবশেষে ওরা হাসিবের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্র্যাক করতে পেরেছে। অ্যাকাউন্টটা চেক করে দেখা গেছে ওখানে চারুলতা নামের একটি আইডির সাথে হাসিবের নিয়মিত যোগাযোগ ছিল। মুস্কান বাঁকা হাসি দেবার চেষ্টা করলেও সেটা কেমন মলিন দেখালো। চারুলতা আইডিটির লোকেশন ট্র্যাক ডাউন করা হয়েছে। ওটা এখানকার, এই সুন্দরপুরেরই। সুন্দরপুর হয়তো একটি মফস্বল শহর, কিন্তু বর্তমানে এখানে অনেকেই ইন্টারনেট ব্যবহার করে। তা করে, তবে তাদের মধ্যে রবীন্দ্রনাথের ভক্ত কজন আছে যে তার রেস্টুরেন্টের নাম রাখবে উনার নামে, ফেসবুক অ্যাকাউন্টের নাম দেবে উনার সৃষ্ট চরিত্রের নামে? মাথা দুলিয়ে আবারও বলল সে, সম্ভবত খুব কম। আর তাদের মধ্যে নারী আছে কজন? ছফার দিকে তাকিয়ে হাসলো মিসেস জুবেরি। তাহলে এখন আমাকে গ্রেপ্তার করছেন না কেন? আপনি খুবই নিশ্চিত? শক্ত প্রমাণও আছে আপনার কাছে? তবে একটু অপেক্ষা করতে হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমার সিনিয়র কলিগ মিস্টার খান আপনার ওই বন্ধু ডাক্তারের আসকারের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পারবে। মুস্কান চুপ থেকে নিজের ঘরের চারপাশটা দেখে নিল একবার। আপনি কি আমার সম্পর্কে সত্যিটা জানতে চান? ছফা বাঁকা হাসি দিল। আমি তো জানতাম, সেটা জানার জন্য এখানে এসেছি। মাথা নেড়ে সায় দিল মুস্কান। আপনি যখন আমার সব সত্যি জানতে পারবেন, তখন বুঝতে পারবেন কতটা ভুল ধারণা করেছিলেন আমার সম্পর্কে। আপনার সবগুলো অনুমানই মিথ্যে প্রমাণিত হয়ে যাবে।
আপনার তখন মনে হবে আমার পিছনে লেগে খামোখাই সময় নষ্ট করেছে। তদন্তকারী হিসেবে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। ভরে তুলল ছফা। বেশ, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সবটা শোনার জন্য। আপনি অনেক কিছু জানলেও আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটার কথা জানেন না। ওই রকম কঠিন পরিস্থিতিতে খুব কম মানুষই পড়েছে, আর তার চেয়েও অনেক কম মানুষ টিকে থেকে গেছে, আসতে পেরেছে সভ্য দুনিয়ায়। আমিও অলৌকিকভাবে বেঁচে গেছিলাম, কিন্তু ঘটনাটি আমাকে সারা জীবনের জন্য বদলে দিয়েছে। ঘটনাটি কি? কৌতূহলী হয়ে উঠল ছফা। সে এসব কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। উঠে দাঁড়ালো মিসেস জুবেরি। আমি 10 বছর বয়সে আমেরিকায় চলে যাই বাবা মায়ের সাথে। সারি সারি বইয়ের সেলফের কাছে গিয়ে থামল সে। হাই স্কুল শেষে ওখানকার এক মেডিকেল কলেজে ভর্তি হই। একটা বড় আকৃতির 4 কোনা অ্যালবাম বের করে আনলো বুক সেলফ থেকে। ফাইনাল ইয়ারের সামার ভ্যাকেশন, আর আমার দুজন বন্ধুরা মিলে বেড়াতে যাবার প্ল্যান করি। অ্যালবামটা নিয়ে এসে আগের জায়গায় বসলো। আমাদের গন্তব্য ছিল লাতিন আমেরিকা। মাচু পিচু, ইনকা সভ্যতা, মেক্সিকান পিরামিড এসব দেখবো। অ্যালবামটা ছফা থেকে বাড়িয়ে দিল এবার। এটা দেখুন, এই ভয়ঙ্কর কাহিনীটা বলতে ভালো লাগে না। দুঃসহ স্মৃতি রোমন্থর করা আনন্দের কোনো বিষয় নয়। ছফা অ্যালবামটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল মুস্কান ছবির দিকে। আপনি এটা দেখলেই সব বুঝতে পারবেন। মাথা নেড়ে সায় দিয়ে অ্যালবামটা খুলল সে। দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো। প্রথম পৃষ্ঠায় ইংরেজিতে বোল্ড ফন্টে লেখা লাইট, দ্বিতীয় পৃষ্ঠা ফাঁকা, তৃতীয় পৃষ্ঠায় 4-5টা পারিবারিক ছবি, একটি সুখী পরিবার, বাবা মা ভাই বোন। আমার ফ্যামিলির ছবি, আস্তে করে বলল মুস্কান। ছফা লক্ষ্য করলো ছবিতে কোনো সন তারিখ দেওয়া নেই। পোশাক আশাক দেখেও নিশ্চিত হতে পারল না ছবিগুলো কোন দশকে। চতুর্থ পৃষ্ঠা উল্টা থেকে দেখলো পৃষ্ঠাগুলো একটার সাথে আর একটা লেগে আছে। বোঝা যাচ্ছে খুব একটা খুলে দেখা হয় না। এখন তো এই ব্যক্তিগত একটি অ্যালবাম, নিশ্চয়ই বাইরের খুব কম মানুষ এটা দেখেছে, হয়তো অনেকদিন কেউ ধরেও দেখেনি। চতুর্থ পৃষ্ঠায় যেতে ছফাকে রীতিমতো আঙুলে থুতু মেখে উল্টাতে হলো। এই পৃষ্ঠায় আছে আরো 6-7টি ছবি, সবগুলি স্কুলের। কিশোরী মুস্কান আর তার সাদা কালো বাদামি বন্ধুরা। তাদের অঙ্গভঙ্গি খুব মজার। কেউ ভেঙচি কাটছে, তো কেউ চোখ টেরা করে আছে, কেউ বা মুখ ঢেকে রেখেছে। আমি স্কুল ভীষণ পছন্দ করতাম। বলতে গেলে স্কুলে যাবার জন্য মুখিয়ে থাকতাম প্রতিদিন। চোখেতে মুস্কান জুবেরির দিকে তাকালো ছফা। পঞ্চম পৃষ্ঠায় চোখ বুলালো সে। সম্ভবত কলেজের ছবি। স্কুলের মতোই কলেজেও খুব ভালোবাসতাম। কলেজেই আমার সব বেস্ট ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়। ষষ্ঠ পৃষ্ঠায় যেতে আবারও বেগ পেল। পরের পাতার সাথে লেগে আছে। ষষ্ঠ আর সপ্তম পৃষ্ঠায় মেডিকেল কলেজের প্রচুর ছবিতে ভর্তি। কোনোটাতে মুস্কানের গায়ে অ্যাপ্রন, কোনোটাতে সাধারণ টি শার্ট আর জিন্স প্যান্ট। ছফা মনে মনে মুস্কান জুবেরির সৌন্দর্যের প্রশংসা না করে পারল না। যৌবনে এই মহিলা চোখ ধাঁধানো সুন্দরী ছিল না, এখনো আছে। নিজেকে সূত্রে দিল সে। চোখ তুলে তাকালো মহিলার দিকে। বয়স বাড়লেও খুব একটা পরিবর্তন হয়নি। শরীরের গড়ন প্রায় আগের মতোই আছে। মেডিকেল কলেজের মতো ভালো সময় আমার জীবনে খুব কমই এসেছে। পড়াশোনার চাপ থাকলেও আমি খুব এনজয় করছি সময়টা। অষ্টম পৃষ্ঠাটিও পরের পৃষ্ঠার সাথে লেগে আছে। ছফা বিরক্ত হয়ে পাতাটি উল্টালো। পাতাগুলো একটার সাথে একটা শুধু লেগেই নেই, কেমন পুরনো গন্ধ আর চটচটে হয়ে আছে। ছফা দেখতে পেল কতগুলো ছবি, প্রায় সবগুলোতেই একদল তরুণ তরুণী এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। তাদের পিছনে সারি সারি দাঁড় করানো প্লেন। ক্যামেরার দিকে থাম্ব আপ দেখাচ্ছে সবাই। একজন ছেলের সাথে প্ল্যাকার্ড, বন ভয়েস। একটা ছবিতে তরুণী মুস্কান ভেঙচি কাটছে ক্যামেরাম্যানকে। তার পিছনে বন্ধু বান্ধবদের দল। সেখানে চীনা, জাপানি, লাতিন, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের সন্নিবেশ। মুচকি হাসল সে। তারুণ্য এমনই, সবকিছুতেই ফুর্তি, মজা। ট্যুরে যাবার আগের ছবি।
আস্তে করে বলল মুস্কান। পরের পাতা উল্টিয়ে ছফা স্থির চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। এখানে কোনো ছবি নেই। আজ তো একটি পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রায় অর্ধেকটা পেপার ক্লিপিংস রাখা হয়েছে। ডান দিকের পৃষ্ঠায় আরেকটি পত্রিকা, আরেকটি পেপার ক্লিপিংস। আমেরিকার বিখ্যাত দুটি পত্রিকা, ওয়াশিংটন পোস্ট আর বাল্টিমোর ট্রিবিউন। দুটো পত্রিকায় একটি নিউজ ব্যানার হেডলাইন করেছে, মর্মান্তিক এক প্লেন ক্র্যাশ। ছফা মুখ তুলে তাকালো মুস্কানের দিকে। মাচু পিছু থেকে ফেরার পথে আমাদের প্লেনটা খারাপ আবহাওয়ায় পুরো ক্র্যাশ করে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। আন্দিজের অনেক উপরে বরফে ঢাকা একটি উপত্যকায়। পত্রিকার রিপোর্টের দিকে নজর দিল ছফা। ওখানে বিস্তারিত বলা আছে, প্লেনটা আন্দিজ পর্বতমালার উপর দিয়ে যাবার সময় হঠাৎ করে হারিয়ে গেছে। সবাই ধারণা করছে প্লেনটা বরফে ঢাকা পার্বত্য অঞ্চলের কোথাও বিধ্বস্ত হয়েছে। যাত্রীদের কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই। অন্য একটি ছোট্ট পেপার ক্লিপিংসে আছে, 3 দিন ধরে রেস্কিউ টিম চেষ্টা করেও প্লেনের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। কর্তৃপক্ষ আশঙ্কা করছে প্লেনের কোনো যাত্রী আর বেঁচে নেই। ছফা আবারও মুখ তুলে তাকালো মুস্কানের দিকে। মহিলাকে কেমন জানি অশরীরী বলে মনে হচ্ছে এখন। তারপর একটা ভাবনা মাথায় আসতেই সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সবাই যদি মরে গিয়ে থাকে, তাহলে সামনে যে বসে আছে সে কে? বন্ধুরা, আজ এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি শীঘ্রই ফিরে আসব। আমার গল্প পড়া আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ চলি, নমস্কার।